আসসালামু আলাইকুম। স্ট্রোক আজকের আমাদের আলোচনার বিষয়। ব্রেন স্ট্রোক কত ধরনের? সাধারণত এটা 3 ধরনের হয়ে থাকে। প্রথমে 24 ঘন্টার মধ্যে যদি অবশ নিয়ে আসে তাহলে আমরা তাকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলি। 24 ঘন্টার মধ্যে এটা ভালো হয়ে যায়। আরেকটা আছে ইসকেমিক স্ট্রোক, রক্ত জমাট বেঁধে যায়। আর একটা রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হতে পারে। রক্ত জমাট বেঁধে গেলে আমাদের ব্রেনের মস্তিষ্কের শিরা উপশিরার ভিতরে ধমনীতে যদি আপনার রক্ত জমাট বেঁধে দেয় তাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। এবং যদি রক্তক্ষরণ হয় মানে ব্লাড ভেসেল রাপচার্ড হয়ে রক্তর শিরা উপশিরা বা ধমনীগুলো যদি ছিঁড়ে যে রক্তক্ষরণ হয় তখন তাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। এই স্ট্রোক, ব্রেনের স্ট্রোক সাধারণত আর্টারিতে হয়, মানে ধমনীতে হয়। শিরাতে মাত্র 1% ক্ষেত্রে হয়, 99% ক্ষেত্রে হয় আপনার আর্টারিতে বা ধমনীতে। এবং এই 99%-এর 85%ই আপনার হয় হলো ইসকেমিক স্ট্রোক, মানে রক্ত জমাট বাঁধাজনিত কারণে স্ট্রোক। আর রক্তক্ষরণজনিত স্ট্রোক হয়ে থাকে মাত্র 15% ক্ষেত্রে। কী কী কারণে স্ট্রোক হতে পারে? এর কিছু রিস্ক ফ্যাক্টর আছে। এটা হচ্ছে মডিফায়াবল বা ফিক্সড, আর এটা হচ্ছে নন মডিফায়াবল, মানে যেটা আপনি পরিবর্তন করতে পারবেন, আর এটা হচ্ছে পরিবর্তন করতে পারবেন না। যে রিস্ক ফ্যাক্টর বা কারণগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, যেমন এজ বেড়ে দেওয়ার সাথে সাথে স্ট্রোক হওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে সেক্স, যদি মেলদের বেশি হয় ফিমেলদের তুলনায় স্ট্রোক। এরপর হচ্ছে রেস। তারপরে যদি আপনার প্রিভিয়াস যদি স্ট্রোক থাকে তাহলে আবারও স্ট্রোক হওয়ার, রিকারেন্ট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। যদি কারো মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক হয় সেখান থেকে স্ট্রোক হতে পারে। এগুলো নন মডিফায়াবল জেনেটিক মিউটেশন, যেমন ক্যাডাসিল, তারপর সিকল সেল অ্যানিমিয়া, এইসব ধরনের সমস্যা থেকে আপনার স্ট্রোক হতে পারে। এগুলো নন মডিফায়াবল বা ফিক্সড, এগুলো পরিবর্তন করা যায় না। কিন্তু কিছু ফ্যাক্টর আছে পরিবর্তন করা যায়, যেমন হচ্ছে আপনার যদি প্রেশার বেশি থাকে, হাইপার টেনশন, আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে, এটাকে কন্ট্রোল করতে হয়। যদি ডায়াবেটিস থাকে বা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এগুলো মডিফাইড করা যায়। স্মোকিং, যদি কেউ ধূমপান করে, যদি কেউ অ্যালকোহল মদ্যপান করে বেশি পরিমাণে, যদি কারো ক্রনিক কিডনি ডিজিজ থাকে, হার্টে কিছু সমস্যা আছে যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে অ্যারিথমিয়া, হার্ট উল্টোপাল্টা পাম্পিং করে। তারপর হার্টে যদি ইনফেকশন থাকে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, হার্টে যদি আপনার প্রস্থেটিক ভালভ থাকে, তারপর হচ্ছে ভালভুলার ডিজিজ থাকে, সেখানে যদি ভেজিটেশন থাকে, সেসব জায়গা থেকে আপনার থ্রোম্বাস চলে এসে স্ট্রোক করতে পারে। এগুলো হচ্ছে মডিফায়াবল, যেমন হচ্ছে আপনার যদি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, ওসিপি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এগুলো যদি নেয়, এগুলো আপনি না নিয়ে বা এর বিকল্প কোনো মেথড নিতে পারেন। এবং এই ধরনের ফ্যাক্টরগুলো আপনি পরিবর্তন করতে পারবেন বা নিয়ন্ত্রণ করতে পারবেন বা কন্ট্রোলে রাখতে পারবেন, যেক্ষেত্রে আপনার স্ট্রোক প্রিভেন্ট করা বা স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব হবে। এই মডিফায়াবল রিস্ক ফ্যাক্টরগুলো থেকে যদি আপনি বেঁচে থাকেন, যদি আপনি স্থূলতা যদি কমিয়ে রাখতে পারেন, ওবেসিটি থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন। তো আমরা এর প্যাথোফিজিওলজিটা একটু জানবো যে স্ট্রোক কীভাবে হয়। স্ট্রোক সাধারণত অ্যাথ্রোএম্বোলিজম, ভেসেল, আর্টারি এবং ধমনীতে অ্যাথ্রোএম্বোলিজম বসে এটা রক্ত জমাট বেঁধে স্ট্রোক করে ফেলে। মানে ব্রেনের একটা আর্টারি যেখানে সাপ্লাই দিয়ে সাপোজ সামনে, সেখানে যদি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে যদি একটা অ্যাথ্রোএম্বোলিজম হার্ট থেকে যদি একটা ফিব্রিলেশন হয়ে চলে আসে বা অন্য কোথাও থেকে চলে আসে এবং ভেসেলে বসে বা ইটসেলফ নিজে এখানে বসে স্ক্লেরোসিস করে থ্রোম্বোএম্বোলিজম করে ব্লাড ভেসেল যদি বন্ধ করে দেয়, রক্তনালী বন্ধ করে দেয় ব্রেনের, তখন ওই রক্তনালী যেখানে সাপ্লাই দেয় সেখানে আর খাবার, অক্সিজেন, ব্লাড পৌঁছাইতে পারে না। তখন সেখানে ইনফার্ট বা ব্রেন টিস্যু পচে যায়। এটা একটা পার্মানেন্ট সেল, এখানে পরে আর রিজেনারেট করে না। এখানে যদি আপনার সেল নষ্ট হয়ে যায়, এটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়, তখন তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। স্ট্রোক হলে কী ধরনের সমস্যা দেখা দেয়? আমাদের কাছে আসে সাধারণত যে কোনো অবশ হয়ে দেয়, হাত পা, যে কোনো এক সাইডের হাত পা হেমিপ্যারেসিস বলে, যে কোনো এক সাইডে হাত পা অবশ হয়ে যায়, দুর্বলতা হয়, সে হাত বা পা উঁচু করতে পারে না, আর একেবারে প্যারালাইসিস হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার মাথা যন্ত্রণা, প্রচণ্ড মাথা যন্ত্রণা, সাডেন মাথা যন্ত্রণা, হঠাৎ মাথা যন্ত্রণা নিয়ে আসতে পারে, আনকনশাস অজ্ঞান অবশ্যই আসতে পারে। অনেক সময় মুখ একদিকে বেঁকিয়ে যায় নার্ভ পালসের কারণে, এবং কথা বলার সময় কথা তার আড়িয়ে দেয়, মানে হচ্ছে ধরেন কথা ঠিকমতো উচ্চারণ করতে পারে না, একে বলা হয় স্লারিং অফ স্পিচ। এই ধরনের সমস্যা নিয়ে আসে। এছাড়া হঠাৎ যে কোনো একটা চোখ অন্ধ হয়ে যেতে পারে, যেমন অপথ্যালমিক আর্টারি থ্রোম্বোএম্বোলিজম দ্বারা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তার যে কোনো একটা চোখ অন্ধত্ব নিয়ে রোগী হসপিটাল বা ডাক্তারের কাছে প্রেজেন্ট করতে পারে। এরপর আমরা অ্যাডভাইস কী করে থাকি, সাধারণত আমরা একটা রোগী আসার সাথে একটা
মানে আর্জেন্ট সিটি স্ক্যান করিয়ে সিটি স্ক্যান অফ দ্য হেড, তাহলে আমরা এর ট্রিটমেন্ট মডালিটিও ঠিক করতে পারি। যদি আপনার হেমোরেজিক স্ট্রোক হয় তাহলে ট্রিটমেন্ট একরকমের, যদি ইসকেমিক স্ট্রোক যেটা 85% হয় তাহলে আমরা ট্রিটমেন্ট দিতে পারি, যেমন থ্রোম্বোলাইসিস করি, থ্রোম্বেক্টমি করি, ইকোস্প্রিন দিতে পারি। এই ধরনের হচ্ছে আর্জেন্ট সিটি স্ক্যান করাটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা এমআরআই করতে পারি। এমআরআই করলে আমরা সাধারণত অক্সিপিটাল রিজন মানে পোস্টেরিয়র পার্ট অফ দ্য ব্রেন স্টেম, সেরেবেলাম, এইসব জায়গায় স্ট্রোক হয়েছে কিনা এসবগুলো ভালো এমআরআইতে বলে। এছাড়া অন্যান্য জায়গায় আর্জেন্টের ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান অফ দ্য হেড করি। আমরা ট্রিটমেন্ট কী করি, সাধারণত আমাদের র্যাপিড রিপারফিউশন হতে হবে, মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকে আমরা যেমন রিভাসকুলারাইজেশন করার জন্য খুব উদ্গ্রীব হয়ে যায়, দ্রুত আমরা থ্রোম্বাসটা সরিয়ে দেবো, প্যাটেন্ট করে দেবো ব্লাড ভেসেলটা। হার্টের ব্রেনের ক্ষেত্রেও অনেকটা এরকম যে আপনার র্যাপিড রিপারফিউশন করতে হবে, যে ব্রেনের যে অংশে ব্লাড সাপ্লাই যাচ্ছে না সেখানে র্যাপিড রিপারফিউশন করে দিতে হবে, মানে রক্ত চলাচল আবার স্বাভাবিক করে দিতে হবে। এ কারণে রোগী যদি আমাদের স্ট্রোক করার 4 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টার মধ্যে আসে, সেক্ষেত্রে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারি। এটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা আমরা হচ্ছে অ্যালটিপ্লেজ স্ট্রোকের ক্ষেত্রে দিয়ে থাকি, যেমন আপনার হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি টেনেকটিপ্লেজ বা স্ট্রেপ্টোকাইনেজ, এই ক্ষেত্রে আমরা দিয়ে থাকি অ্যালটিপ্লেজ। এটা হচ্ছে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা আমাদের থ্রোম্বাসটাকে লাইসিস করবে, থ্রোম্বাসটাকে ভেঙে দেবে। থ্রোম্বাসটাকে ভেঙে দিলে প্যাটেন্ট হয়ে যাবে রক্তনালী, ধমনী প্যাটেন্ট হয়ে গেলে ও রক্ত সরবরাহ করবে, যেখানে সরবরাহ করে, তাহলে আর ইনফেকশন বা ইসকেমিয়া হবে না, ব্রেন সেল নষ্ট হয়ে যাবে না, মানে প্রথমে রিভার্সাল ইঞ্জুরি থেকে ইরিভার্সাল ইঞ্জুরিতে চলে যাবে না ব্রেন সেলগুলো। এটা আমাকে 4.5 ঘন্টার মধ্যে করতে হবে। অ্যালটিপ্লেজ দিয়ে থ্রোম্বোলাইসিস করার ক্ষেত্রে পেশেন্টকে অবশ্যই 4.5 ঘন্টার মধ্যে আসতে হবে এবং এটা সিটি স্ক্যান দ্বারা ডায়াগনোসিস হতে হবে। তো এক্ষেত্রে ফেলিউর রেট আছে 30% ফেলিউর রেট আছে, যে বড় ধরনের ব্লাড ভেসেলে যদি জায়ান্ট সেল আর্টারাইটিস বা বড় ধরনের সেলে যদি থ্রোম্বোএম্বোলিজম হয়, তো সেক্ষেত্রে এটা থ্রোম্বোলাইসিস অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারে না, র্যাপিড রিপারফিউশন করা সম্ভব হয় না। এছাড়া যদি আমরা এই থ্রোম্বোলাইসিস কন্ট্রাইন্ডিকেশন মানে করতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে, যেমন তার যদি হেমোরেজিক স্ট্রোক হয়, তার যদি রিসেন্ট কোনো সার্জারি হয়, তার যদি রিসেন্ট কোনো হেমোরেজের হিস্ট্রি থাকে, সে যদি কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ রেগুলার নিয়ে থাকে, এসব ক্ষেত্রে আমরা এই কন্ট্রাইন্ডিকেশন টু থ্রোম্বোলাইসিস মানে অ্যালটিপ্লেসটা আমরা দিতে পারবো না। এছাড়া যদি রোগী 6 ঘন্টার মধ্যে আসে, যদি ফ্যাসিলিটি থাকে, তাহলে আমরা থ্রোম্বেক্টমি করতে পারি, মানে যে স্ক্লেরোসিস বা থ্রোম্বোএম্বোলিজমটা জমাট হয়ে রয়েছে রক্তনালী বা ধমনীর মধ্যে, এটাকে আমরা কেটে নিয়ে আসতে পারি, এটাকে বলে থ্রোম্বেক্টমি। এটা 6 ঘন্টার মধ্যে করতে হবে। এছাড়া আমরা শুরুতে আমরা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ ইকোস্প্রিন 4টা 75 মিলিগ্রামের 4টা বা টোটাল 300 মিলিগ্রাম লোডিং ডোজ দিয়ে দিতে পারি। এক্ষেত্রেও ইসকেমিক স্ট্রোক থেকে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতি কমিয়ে আনবে। ব্লাড প্রেশারের একটা ব্যাপার আছে, ব্লাড প্রেশার আমরা খুব বেশি কমাবো না। স্ট্রোকের পেশেন্টদের অনেক ব্লাড প্রেশার উঠে যায়, যেমন 220, 120 এরকম উঠে যায়, বা এরও বেশি বা এরকম কিছু কম। তো আমাদের টার্গেট থাকবে সিস্টোলিক ব্লাড প্রেশার উপরে ব্লাড প্রেশারটা 180-এর আশেপাশে রাখা এবং নিচে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 110-এর মধ্যে রাখা। আমরা খুব দ্রুত ব্লাড প্রেশার কমাবো না, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হসপিটালে ভর্তি রেখে ব্লাড প্রেশার কমাবো। কারণ আপনার স্ট্রোক হয়েছে এবং ওখানে পারফিউশন হতে পারতেছে না, ব্রেন তার খাবার চাচ্ছে, ব্লাড চাচ্ছে, অক্সিজেন চাচ্ছে। এ কারণে ব্লাড ভেসেলগুলো দ্রুত চাপ দিয়ে মানে ব্লাড প্রেশার অনেক বাড়িয়ে ফেলে, তারপরে হচ্ছে ব্রেনে আপনার সাপ্লাই দিচ্ছে রক্ত এবং অক্সিজেন। তো আপনি যদি এখন হঠাৎ করে যদি ব্লাড প্রেশার কমিয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার পারফিউশন হতে পারবে না ব্রেন, এবং ব্রেনের সেল আরও বেশি ইনজুরি হবে, আরও বেশি ইনফার্ক্ট হবে, আরও বেশি পচে যেতে থাকবে, স্ট্রোকের ক্ষেত্রে আরও বেশি ডিক্লাইন করতে থাকবে পেশেন্ট। এজন্য বিপি হঠাৎ করে বেশি কমানো যাবে না। এছাড়া এই হেমোরেজিক স্ট্রোক অল্প পরিমাণে হয়, এই হেমোরেজিক স্ট্রোকটার মানে ফেটটা বেশি খারাপ, ইসকেমিক স্ট্রোকটা বেশি ভালো হয়ে যায়। হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা নিমোডিপিন দিই, নিমোক্যালমে পাওয়া যায়, এটা আমাদের ব্রেনের ইডিমা কমাতে সাহায্য করে। এছাড়া আপনার আরেকটা স্ট্রোক আছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, এটা সাডেন সিভিয়ার হেডেক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, মানে অ্যারাকনয়েড মিটারের নিচে এসে ব্লাড জমা হয়। এসব ক্ষেত্রে যদি আপনার অ্যানিউরিজম হয়, তাহলে আমরা প্লাটিনাম কয়েলস দিতে পারি অ্যানিউরিজমের মধ্যে এই হেমোরেজিক স্ট্রোক সময়ের মধ্যে কারণে, এবং আমরা নিমোডিপিন দিয়ে থাকি।
এরপরে আমরা রিহ্যাবিলিটেশনের একটা ফাংশন আছে স্ট্রোকের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন করে, যেমন অনেকের চোখ অন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হচ্ছে হলো আপনার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হয়, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়, এই ধরনের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি দিতে হয়, তার কমিউনিকেশন স্কিলটা কমে যায়, সে অন্যের সাথে কমিউনিকেশন করতে পারে না, স্লারিং স্পিচ হয়, তার মরবিডিটির পরিমাণ বেড়ে যায়, যেমন হচ্ছে হাত বা পা যে কোনো এক সাইডে তার অবশ হয়ে যায়, সে হাত পায়ে কাজ করতে পারে না। এগুলো আপনার ফিজিওথেরাপি দিলে, রিহ্যাবিলিটেশনে নিলে, রিহ্যাব সেন্টারে নিলে এগুলো আপনার ধীরে ধীরে তার আপার লিম্বের উইকনেসটা অনেকটাই ফিরে আসে। এবং স্ট্রোকের ক্ষেত্রে প্রায় 1/3 পেশেন্টের ক্ষেত্রে ডিমেনশিয়া ডেভেলপ করে এবং তারা সব কিছু ভুলে যায়। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।